আমরা মানুষের অধিকার লড়াইয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। বন্ধুগণ, আমাদের সমাবেশে এসে উপস্থিত হয়েছেন সচেতন অভিভাবক সমাজের সভাপতি অ্যাডভোকেট মুসলিম বিন ভাই। তাকে আমরা 41তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা সমাবেশের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমরা বলতে চাই, আমাদের সংগঠন লড়াইয়ের যে ধারাবাহিকতা, সেই লড়াইয়ের ধারাবাহিকতাকে বজায় রাখবে। এ লক্ষ্য নিয়ে আমাদের সংগঠন এগিয়ে যাবে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য এবং সমাবেশে সভাপতি টানার জন্য আহ্বান জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামী সভাপতি কমরেড সালমান সিদ্দিকীকে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই ছাত্র সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা উপস্থিত হয়েছেন, ছাত্রছাত্রী বন্ধুগণ এবং যারা শুনছেন, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা এত সম্প্রতি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে এবং সেই লড়াইটা শুরুতে ছাত্রদের লড়াই থাকলেও শেষ পর্যন্ত সেটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পরিণত হয়েছিল। সেই লড়াই যেমন ছাত্ররা শহীদে আত্মদান করেছে, সেখানে রিক্সা চালক, শ্রমিক, নারী, সাধারণ মানুষ তারাও জীবন দিয়েছে। এবং আমরা দেখলাম সেই গণঅভ্যুত্থানে প্রায় 2000-এর অধিক মানুষ শহীদ হয়েছেন, প্রায় 25,000-এর মতো মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। এই যে লড়াই, এই লড়াইয়ের কি স্বপ্ন ছিল? সেদিন আমরা একটা স্লোগান তুলেছিলাম যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সেই বৈষম্যটা কেন তৈরি হয়, আমরা সেই প্রশ্নটা করেছিলাম। আমাদের সমাজে চারদিকে আপনি তাকিয়ে দেখুন, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য। আমাদের যে কৃষকরা ফসল ফলান, তারা কষ্ট করে ফসল ফলান কিন্তু তার ন্যায্য দাম পান না। যে শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন, তারা ঠিক মতো মজুরি পান না। আমাদের যে রিক্সা চালক ভাইরা রিক্সা চালান সকাল থেকে রাত পর্যন্ত, তারা একটা খেয়ে পরে বেঁচে থাকবেন, একটা মানসম্মত জীবন ধারণ করবেন, সেই অধিকার তাদেরকে দেওয়া হয় না। ফলে আমরা দেখতে পাচ্ছি পুরো সমাজের মধ্যে একটা ভয়ানক বৈষম্য আমাদের কাঁধে চেপে বসে আছে। নারীরা পথে ঘাটে, রাস্তায়, ঘরে, বাইরে সমস্ত জায়গায় অত্যাচার নিপীড়নের শিকার হন। আমাদের পাহাড়ের বন্ধুরা, আদিবাসীরা, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে তারা সেখানে হত্যার শিকার হন, বৈষম্যের শিকার হন। ফলে আমরা গণঅভ্যুত্থানের সময় বলেছিলাম আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, শোষণহীন বাংলাদেশ চাই। 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেই সময় একটা বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, তারা সেটা শহীদে আত্মদান করেছিল। কিন্তু আমরা দেখেছিলাম 71 সালে 16 ডিসেম্বরের পরবর্তী সময় যে সরকার গড়ে এসেছে, প্রতিটা সরকারই যত দিন গেছে পুরো দেশটাকে তারা আরো শোষণমূলক, আরো বৈষম্যমূলক করে তারা তৈরি করেছে। ফলে আমরা দেখতে পেয়েছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আরো শোষণমূলক, বৈষম্যমূলক হয়ে উঠেছে। আমাদের স্বপ্ন ছিল 71 সালের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় এমন একটা বাংলাদেশ আমরা পাবো যেখানে প্রতিটা শিক্ষার্থী তারা শিক্ষার অধিকার পাবে। অথচ আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে যত দিন যাচ্ছে, টাকা যার, শিক্ষা তার, এই নীতিটা সমাজের মধ্যে গড়ে উঠছে। ফলে যারা ধনী পরিবারের সন্তান তারা শিক্ষা পাবে, যারা গরিব পরিবারের সন্তান, যারা কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান, তার প্রতি মুহূর্তে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এবং যখন আমরা বলছি যে বাজেট গুলো হচ্ছে, সে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি জাতীয় বাজেটের 25% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে, অথবা যে জিডিপি, সে জিডিপি 6% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দাবি, সেই দাবি গতবার আপনারা দেখেছেন যে 1.67% জিডিপি সেখানে শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, আমলাতন্ত্র, যে উৎপাদনশীল খাত, যে বিষয়গুলো জনগণের স্বার্থের সঙ্গে যুক্ত নয়, জনগণকে শোষণ নিপীড়নের সঙ্গে যুক্ত,
সেই খাতগুলোতে একের পর এক বিভিন্নভাবে বরাদ্দ বাড়ানো হচ্ছে। পরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে শিক্ষার যে দায়িত্ব, সে দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, শিক্ষা খাতে বরাদ্দটা বৃদ্ধি করতে হবে এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রতিটা শিক্ষার্থী যেন পড়তে পারে সেই বিষয়ে রাষ্ট্রকে এবং সরকারকে দায়িত্ব পালন করতে হবে বন্ধুগণ। সেই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে একজন শিক্ষার্থী তারা একটু থাকবে, তার জন্য যে আবাসিক হলের ব্যবস্থা, সেই আবাসিক হলের ব্যবস্থাগুলো নেই। বিশেষ করে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো আবাসনের ব্যবস্থা নেই এবং একজন শিক্ষার্থী খেয়ে পড়ে বসে থাকবে, তাদের ক্যান্টিনগুলোর যে ব্যবস্থা সেখানে কোনো ভালো মানের খাবার নেই। অথচ আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে এই যে খাবারের খরচ, সেই খরচগুলো বেড়ে যাচ্ছে। ফলে এই ভারত পুরো সমাজের মধ্যে একটা শোষণ